বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক চলছে বিক্ষোভ কর্মসূচি। ব্রিটেন এবং আমেরিকার পর আজ ফ্রান্সে বিক্ষোভ দেখিয়েছে প্রবাসী হিন্দু বাঙালিরা। তবে কি শুধু সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে বাংলাদেশে? না, উগ্র মৌলবাদীদের নিশানায় দেশের বিভিন্ন বুদ্ধিজীবীরাও। কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতি কর্মী, এমনকি ক্রীড়াবিদদের পাশাপাশি সাংবাদিকদের ওপর দেশটিতে চলছে বর্বরোচিত আক্রমণ। আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন অবধি 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে শোনা যায়। বহু সাংবাদিক এবং সংবাদকর্মীরা আহত। তাই প্রশ্ন জাগে, সংখ্যালঘুদের পাশাপাশি দেশটিতে বিভিন্ন অংশের মানুষের মানবাধিকার যেভাবে লুণ্ঠিত হচ্ছে, তাতে আদৌ কি কারো কোনো মাথা ব্যথা আছে? কোটা বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শুরু হওয়া বাংলাদেশের বিশৃঙ্খলা বর্তমানে অনেকটা শান্ত হলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে কিন্তু এখনো আসেনি। তবে এর মধ্যেই বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের ওপর দেশের ভেতর থেকে এবং আন্তর্জাতিক স্তর থেকেও বাড়ছে চাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের জন্য দেশে শান্তি ফিরিয়ে আনা কতটা চ্যালেঞ্জিং হবে তা এখন কোটি টাকার প্রশ্ন। তবে দেশের ভেতরে যা যা সমস্যা হচ্ছে, যা বিশ্ববাসীর কাছে তুলে ধরার কথা ছিল সাংবাদিকদের, আর বাংলাদেশে সেই সাংবাদিকরাই যখন ব্যাপক হারে আক্রান্ত, তখন দেশটির সঠিক রিপোর্ট পাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে বিশ্বের সংবাদ মহল। কেমন আছে বাংলাদেশ? কোন দিকে এগোচ্ছে দেশটি? ভারতের সাথে আগামী দিনে কেমন হতে পারে বাংলাদেশের সম্পর্ক? সংখ্যালঘু হোক কিংবা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী হোক কিংবা সাংবাদিকদের নিরাপত্তা কে দেবে দেশে? চলুন একটু গভীরে ভেবে দেখা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের সাংবাদিক হত্যা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের সিনিয়র সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। জয়ন্তদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। জয়ন্তদা, আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকদের হত্যার বিচার চেয়েছেন আপনারা। এখন ছাত্র আন্দোলন যা পরে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়, সেখানে সাংবাদিক হত্যা হলো কেন? প্রথমত একটা হচ্ছে যে এটাকে একটা যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করা যায়। এবং এই যে আন্দোলন হয়েছে সেটা তো শান্তিপূর্ণ ছিল না। হ্যাঁ, তো পুলিশের পক্ষ থেকে গুলি করে ছাত্রদেরকে মারা হয়েছে, হ্যাঁ, ইত্যাদি। তো একটা ওয়ার লাইক সিচুয়েশন। তো সেখানে দেখা গেছে যে বাংলাদেশের সাংবাদিকদের মেরুকরণগুলো খুবই স্পষ্ট। আচ্ছা, হ্যাঁ, এটা আমার কাছে সবসময় অদ্ভুত লেগেছে, কারণ প্রতি বছর আমি 2-1 বার করে বাংলাদেশে যাই এবং আমার অজস্র সাংবাদিক বন্ধু রয়েছে। কিন্তু হঠাৎ প্রশ্ন করলে ওরা বলে ও তো বিএনপির সাংবাদিক। আচ্ছা, হ্যাঁ, সে আওয়ামী লীগ পন্থী সাংবাদিক। তো আমাদের দেশে হয়তো কম বেশি সেটা আছে, কিন্তু সেটা আছে তার আইডিওলজির মধ্যে। হ্যাঁ, বা অনেকটা হয়তো আইডেন্টিফাই করা গেলেও সেভাবে কেউ বলে না যে আমি কংগ্রেসপন্থী সাংবাদিক, আমি বিজেপি পন্থী সাংবাদিক। তার মানে এই না যে আমি বলছি যে তাদের কোনো ইনক্লাইনেশন নেই, অনেকেরই আছে, হ্যাঁ, আবার অনেকেরই নেই, এইরকম। কিন্তু তাদের এখানে ব্যাপারটা খুবই সরাসরি, প্রকাশ্যে, একদম প্রকাশ্য। আচ্ছা, তো যার ফলে কি হয়েছে যে সেখানে আসলে ছাত্ররা যে সাংবাদিকদেরকে মেরেছে তা তো নয়। হ্যাঁ, একদম। এবং ছাত্ররা যখন এই আন্দোলনটি শুরু করেছে, হ্যাঁ, তখন জলটা একটু ঘোলা হয়ে গেছে এবং সেই ঘোলা জলে মাছ শিকার করার জন্য জামাত শিবিরের লোকেরা, সন্ত্রাসীরা, হ্যাঁ, তারপর বিভিন্ন ভাবে এটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে। একদম। তো ওই যে বলা হয় হাইজ্যাক করা হয়েছে, ছাত্র আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছে, হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে হাইজ্যাক করতে পেরেছে। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় না যে আমি এই রকম ছাত্র আন্দোলন দেখেছি। আচ্ছা,
তো সেটা আমি পরে বিশ্লেষণ করব। একদম। তো সেই জায়গায় একটা হয়েছে যে পুলিশের দিক থেকেও সেটা ছিল, হ্যাঁ, যে যারা সরকার বিরোধী, হ্যাঁ, তাদের বিরুদ্ধে সাংবাদিকদের মুখটাকে বন্ধ করা। আচ্ছা। যারা সন্ত্রাসবাদী বা মৌলবাদী বা মুসলিম ফান্ডামেন্টালিস্ট, হ্যাঁ, তারাও তাদের অ্যাটাকটা ওইভাবে করেছে। আচ্ছা। তো এই যে একটা সাংবাদিকদের পোলারাইজেশন এবং বিভিন্ন মানে দল থেকে আরম্ভ করে টেররিস্ট গ্রুপগুলো তাদের নিজের মতো খেলার একটা জায়গা পেয়েছে, এবং সেই জায়গায় সাংবাদিকদেরকে আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, এবং এ পর্যন্ত আমরা যে খবর পেয়েছি, আমার মানে অন রেকর্ড বলতে কোনো আপত্তি নেই, যে মানে ঢাকা প্রেস ক্লাবের যিনি জয়েন্ট সেক্রেটারি, হ্যাঁ, যিনি এখন সেক্রেটারি হয়ে গেছেন, আচ্ছা, আইয়ুব ভুঁইয়া, মানে আগে জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এখন সেক্রেটারি হয়েছেন। সেক্রেটারি, সেটার পরিপ্রেক্ষিতেও আমি পরে বলবো। তো ও এখানে অনেকবার এসছে, আর এরকম, তো ও আমাকে বলেছে যে ওই প্রথম আমাকে বলেছে যে অন্তত 5 জন সাংবাদিক সেখানে নিহত হয়েছে এবং 100-র ওপর সাংবাদিককে মানে আহত করা হয়েছে। এই যে 5 জন হয়েছে, আপনি যেটা বলছিলেন যে মেরুকরণ ওখানে রয়েছে, প্রকাশ্যে মেরুকরণ, তাহলে এই 5 জন যারা মৃত তাদের নিশ্চয়ই চিহ্নিত হয়েছে, তারা নিশ্চয়ই চিহ্নিত হয়েছে, এবং কোন মেরুর তারা এরকম ভাবে কি কিছু হয়েছে নাকি সব মেরুরই আছে? না, সব মেরুরই আছে। আচ্ছা। হ্যাঁ, সেখানে সব মেরুর সাংবাদিকরাই আছে। আমি তাকে অনুরোধ করেছিলাম যে একটা লিস্ট পাঠানোর জন্য, তো যদিও সে সেটা পাঠায়নি। হ্যাঁ, এই তো এমনিতে আবার অনেকে বলছে যে এর থেকে বেশি সাংবাদিকও নিগৃহীত হয়েছে। আচ্ছা। এইরকম। আর সরকারি পক্ষ থেকে তো সবকিছু বেরোচ্ছে না, কারণ সরকার তো এখন একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে কাজ করছে একদম। সে অর্থে 17 জন, এর মধ্যে 2 জন সাংবাদিক আর ছাত্র রয়েছে, হ্যাঁ, তারা দেশটাকে চালাচ্ছে। তো আমি বলবো যে তাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্সেস খুব কম। হ্যাঁ, কিন্তু অনেকের মধ্যেই স্বপ্ন আছে যে নতুনভাবে বাংলাদেশকে গড়ার। তো সেই ডামাডোলের বাজারে আমাদের ছাত্ররা নিহত হলো। হ্যাঁ, ঠিক একইভাবে মাইনরিটিসরা, বলবো আমি, বা হিন্দু বলতেও আপত্তি কি আছে, ঠিক, হ্যাঁ, এইরকম, বা এছাড়া বুদ্ধিস্টরা আছে, হ্যাঁ, এরকম আদিবাসীরা আছে, হ্যাঁ, তারাও অ্যাটাক হয়েছে। তো সেই ব্যাপারটা আমরা তীব্রভাবে নিন্দা করেছি, কারণ বাংলাদেশ হচ্ছে মানে এটা একটা অদ্ভুত, আমরা যদি জিওগ্রাফি দেখি তাহলে আমরা ত্রিপুরার কথা দেখি যে 3 দিক দিয়ে বাংলাদেশ আমাদেরকে ঘিরে রেখেছে, আর আমরা যদি ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখি তাহলে আমরা দেখব যে বাংলাদেশকে আমরা 3 দিক দিয়ে ঘিরে রেখেছি এবং একদিকে শুধু বঙ্গোপসাগর। হ্যাঁ, তো এইরকম একটা জিওগ্রাফিক কন্ডিশনের মধ্যে আমরা আছি। আর দ্বিতীয়টি হচ্ছে যে তাদের সঙ্গে মানে উই হ্যাভ এ শেয়ার্ড হিস্ট্রি, যে 1947-এর আগে পর্যন্ত আমরা একই ছিলাম, তারপর তারা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো, পরে বাংলাদেশ হলো, এবং সেই বাংলাদেশ হওয়ার পেছনেও সেটাও আমাদেরই অবদান রয়েছে, অনেক অবদান রয়েছে। তাছাড়া কৃষ্টি সংস্কৃতির দিক থেকে, খাবার অভ্যাস থেকে আরম্ভ করে পোশাক পরিধান, হ্যাঁ, সবকিছুর মধ্যে তাদের সঙ্গে একটা সাদৃশ্য রয়েছে। একদম। তো যার ফলে আমরা বাংলাদেশে গেলে মনে হয় না যে দেশের বাইরে আছি, হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো সেই দিক থেকে আমরা বাংলাদেশের সঙ্গে সবসময় একটা ঘনিষ্ঠ সম্পর্ক রাখার পক্ষপাতী, এখনো পক্ষপাতী। ঠিক। জয়ন্ত, এখানেই একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে কর্মসূত্রে আপনি তো বহুবার বাংলাদেশে গেছেন, আপনি বলছিলেন না যে, তো বহু সাংবাদিকদের সঙ্গে আপনাদের একটা নিবিড় সম্পর্ক, আপনার বিশেষ করে নিবিড় একটা সম্পর্ক আছে। দেশটির যে এরকম একটা পরিস্থিতি হঠাৎ করে হবে, এটা কি কোনোভাবে কি আঁচ করা গেছিল? মানে সাংবাদিকরা কি কখনো বলতো যে এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা আছে এই দেশে বা কিছু? সাংবাদিকরা কেন, আওয়ামী লীগ নিজেও সেটা বুঝতে পারেনি, হ্যাঁ, সেটা জামাত শিবিরের লোকেরাও বুঝতে পারেনি, সেটা বিএনপির লোকেরাও বুঝতে পারেনি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আসলে কি হয়েছে যে মানে দেশটা যে বারুদের স্তূপের উপর দাঁড়িয়েছিল, আচ্ছা, হ্যাঁ, সেখানে একটা দেশলাইয়ের আগুনই যথেষ্ট, হ্যাঁ, সেটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, এইরকম একটা পরিস্থিতির মধ্যে ছিল। আচ্ছা, হ্যাঁ, যার ফলে এটা আমরাও কখনো ভাবিনি যে কোটার
সংরক্ষণের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করছে এবং তারা কোনো পলিটিক্যাল পার্টির কোনো সাপোর্টও নেই, কোনো ব্যানারে ছিল না, হ্যাঁ, তাহলে তারা সেই আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে করেছে। এবং সেই আন্দোলনের মধ্যে অনেকেই যখন দেখা গেল যে শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, পালিয়ে যেতে বাধ্য হলেন বা পালিয়ে গেলেন, হ্যাঁ, তখন দেখা গেল যে বিএনপি শিবির খুবই অ্যাক্টিভ হয়ে গেল ক্ষমতা দখল করার জন্য, এবং জামাতের লোকেরা হ্যাঁ নানা রকম ভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলো। তখন আমি দেখেছি যে ছাত্ররা বলেছে যে নৌকোকে আমরা হারানোর জন্য এটা করিনি, নৌকোকে মানে আওয়ামী লীগকে আমরা করেছি আমাদের আন্দোলন, হ্যাঁ, এটা আপনাদের জন্য আমরা করিনি, এটাও বলেছে। আমরা বলেছি যে এটা কোটা বিরোধী হতে হবে, মেধাকে সম্মান দিতে হবে, হ্যাঁ, তো এইরকম। কিন্তু এখানে তাহলে একটা জিনিস হচ্ছে এই, যেটাই আমি বলতে চাইছি যে তাহলে এটা এমন হলো কেন, কেন কোটা বিরোধী আন্দোলনটা শেষ পর্যন্ত ক্ষমতা দখলের আন্দোলনে চলে গেল, একদম এক দফা দাবি চলে এলো, এক দফাতে চলে গেল। এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে। আজকে মানে এই কথাটা প্রকাশ্যে বলতেও আমার খারাপ লাগছে, কারণ বাংলাদেশের স্বাধীনতার জন্য যে একটি দল কাজ করেছে তাদের দেশে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এবং বাংলাদেশের স্থপতি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনার আইডিওলজি, উনি যেভাবে মানুষকে অনুপ্রাণিত করেছিলেন, সারা দেশ উত্তাল হয়ে গিয়েছিল, সঙ্গে ভারতবর্ষের সহায়তা, এইভাবেই তো বাংলাদেশটা স্বাধীন হয়েছে। একদম। তো যে দেশ, যারা দেশকে স্বাধীন করলো, হ্যাঁ, যারা একটা নতুন আইডিওলজির জন্ম দিল, যারা সংবিধান রচনা করলো, তারা এত পচে গিয়েছিল, এত করাপশন, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি বারবার গেছি, একবার আমার ওয়াইফকে আমি নিয়ে গিয়েছি, তো ওয়াইফ আমাকে বলছে যে তুমি কে, যে কেউ কেটা তোমাকে এ গাড়ি দেওয়ার চেষ্টা করছে, এ হোটেলে রাখার চেষ্টা করছে। হ্যাঁ, যদিও আমি হোটেলে থেকেছি, মানে আমার নিজের পয়সায় আমি আগেই বুকিং করে গিয়েছিলাম, হ্যাঁ, তো এটা কেন করছে? আমি বললাম আমি কি বলবো, হ্যাঁ, বোধহয় ওরা আমাকে ভালোবাসে। উনি বললেন যে হয়তো ভালোবাসে, কিন্তু এর মধ্যেও একটা কারণ রয়েছে। হ্যাঁ, আমার মনে হয় তারা তোমাকে তাদের ঘেরাটোপের মধ্যে রাখতে চেষ্টা করছে, কারণ যেহেতু তুমি সাংবাদিক। তারপর যাই হোক, শেষ পর্যন্ত আমি সব রিফিউজ করলাম একটা সময়ে, হ্যাঁ, করে আমি বললাম ভাই আমি তো রিক্সা দিয়ে ঢাকা ঘুরবো, সেটা হচ্ছে আমার প্ল্যান, মানে আমার ওয়াইফও সেটা চাইছে। তো তখন সে, আমি তো সাংবাদিকতা করি, কিন্তু আমার ওয়াইফ দেখি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতে আরম্ভ করলো যে আপনারা কেমন আছেন। তো ওরা বলছে যে আমরা খুব বাজে আছি, খুব খারাপ অবস্থায় আছি, এখানে 70 টাকা চালের কেজি, 300 টাকা আদার কেজি, হ্যাঁ, রসুনের দাম 100 টাকা ছাড়িয়ে গেছে, হ্যাঁ, আমরা রিক্সা চালাই, আমাদের পক্ষে কত টাকা রোজগার করতে পারি, হ্যাঁ, বাড়িতে খাবার নিতে পারি না, আমি গ্রাম থেকে চলে এসেছি, হ্যাঁ, এখানে একটা ক্যাম্পের মতো করে আমরা থাকি, বাড়িতে কিছু টাকা পাঠাই। একজন তো কেঁদেই ফেললো যে আমার দুটো, একটা মেয়ে একটা ছেলে, ওরা কলেজে পড়ে, আমি এখান থেকে রোজগার করতে পারি না, কিন্তু তবু আমাকে টাকা পাঠাতে হয়, হ্যাঁ, কোনোদিন রাতে খুব কম কিছু খেয়ে, জল বেশি করে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। তো এই যে পরিস্থিতি, হ্যাঁ, তো বঙ্গবন্ধু তো শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যে পাকিস্তান যে উপনিবেশ তৈরি করেছে বাংলাদেশে, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে মানে 50% অধিক মুনাফা তাদের দেশে নিয়ে যাচ্ছে, তো উনি সেটার বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু মানুষ তখন কেমন আছে, আসার সময় ড্রাইভার আমাদেরকে আরো অনেক কিছু বললো, কারণ দীর্ঘ পথ আমরা গাড়ি দিয়ে এসেছি, হ্যাঁ, ড্রাইভারের সঙ্গে কথা বলতে 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 বলতে, হ্যাঁ। তাহলে আওয়ামী লীগের সময় আপনি বলছেন মানুষ ভালো ছিল না, কিন্তু আমরা যখন বাংলাদেশের সার্বিক, আমরা বাইরে থেকে যেটা দেখেছি বা যতটুকু খবর রাখি আমরা, বাংলাদেশের পরিস্থিতি তো আগে যখন ছিল, যখন এরশাদের সময় বলুন বা বিএনপির সময়, আমরা দেখেছি পরিস্থিতি আরো খারাপ ছিল। কিন্তু এই যে বলা হয় যে বাংলাদেশে উন্নতির শিখরে যতটুকু গিয়ে পৌঁছেছে বাংলাদেশ, সেটা এই আওয়ামী লীগের সময়ে গিয়ে পৌঁছেছে। তো এটা কি মানে ওই পয়সার এপিট ওপিট দুটোই ছিল, মানে এই যে আপনি যেটা বললেন সেটাও ছিল, এটাও আছে? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেক উন্নতি করেছিল, হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টস গুলো হয়েছে, আমরা দেখেছি যে যোগাযোগ না হলে মানে দেশের উন্নতি হওয়া খুব মুশকিল, হ্যাঁ, কারণ মার্কেট লিঙ্কেজ হয় না, মানুষের মুভমেন্ট থাকে না। তো সেই দিক থেকে পদ্মা সেতু হয়েছে,
হ্যাঁ, তারপর আমরা দেখেছি যে মেট্রো রেল পর্যন্ত হয়েছে, চিটাগাঙে টানেল তৈরি হয়েছে, হ্যাঁ, এইরকম অনেকগুলো কাজ হয়েছে। কিন্তু সাধারণ মানুষের যে জীবন জীবিকার অবস্থাটা, সেটার উন্নতি হয়নি। সেটার উন্নতি হয়নি। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এত করাপশন, মানে করাপশন তো আমাদের দেশেও আছে, আমেরিকাতেও আছে, এবং আমাদের দেশে যে পরিমাণ দুর্নীতি হয়ে থাকে এতেই আমরা হয়রান হয়ে আছি। কিন্তু সেখানে তো দুর্নীতি দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এবং দেখুন, বাংলাদেশের প্রাইম মিনিস্টার একবার বলেছিল যে আমার বাড়িতে একটা লোক কাজ করেছে, সে এখন 400 কোটি টাকার মালিক। তো সেটা কিভাবে হয়? হ্যাঁ, সে নিশ্চয়ই কোনো প্যাট্রোনেজ পেয়েছে। হ্যাঁ, তাকে দুর্নীতি করার জন্য মানে প্যাট্রোনেজ সাপোর্ট করা হয়েছে, যেটাকে কাজে লাগিয়ে সে হয়েছে। তো বাংলাদেশে আমি দেখেছি যে একদিকে মানে সাংঘাতিক রকমের লাক্সারি, হ্যাঁ, কিছু কিছু লোকের হাতে মারাত্মক রকমের বৈষম্যটা মানে একদম খুব বেশি ছিল, একদম মানে ধনী এবং দরিদ্রের মধ্যে যে ডিফারেন্সটা, হ্যাঁ, এটা একটা সাংঘাতিক জায়গায় চলে গিয়েছিল। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে তার যে তাবেদাররা ঘিরে রাখতো, যার ফলে মাটির সঙ্গে উনি সংযোগ হারিয়ে ফেলেছিলেন। আচ্ছা, যার ফলে উনি বুঝতে পারতেন না, হ্যাঁ, উনি ক্ষমতায় থেকে বুঝতে পারতেন না যে অবস্থাটা এরকম হয়ে গেছে। যার ফলে আমরা দেখলাম একটা সাধারণ ছাত্র আন্দোলন, যে আন্দোলনে তাদের উদ্দেশ্যও ছিল না ক্ষমতা দখল। না, এখানে এইটা একটা প্রশ্ন ছিল যে অনেকে যেটা বলছে যে কোটা বিরোধী আন্দোলন ছিল, কিন্তু কোটা বিরুদ্ধে তো সরকারও ছিল, আওয়ামী লীগও ছিল, এবং বলা হচ্ছিল যে কোটা তুলে দেওয়ার জন্য যে কেস চলছিল কোর্টে, সেটার বিরুদ্ধে অন্য কেউ পিটিশন দাখিল করেছিল, তার বিরুদ্ধে আওয়ামী লীগই গেছিল কোর্টে। কিন্তু সেটাকে মানে তাহলে ছাত্ররা যেটা দাবি, আওয়ামী লীগ একই পথে হাঁটছিল, কিন্তু তারপরেও কেন এই উৎখাত? এখন এখানে আরেকটা জিনিস আসে এই জায়গাটা কথাটাতে, যে আন্দোলনের ধরন দেখে কি মানে মনে হয় যে এর বীজ এই সাম্প্রতিক কালে কোথাও পোতা হয়েছে, নাকি মানে এরকম মনে হয় যে এর ব্লু প্রিন্টটা অনেক আগে থেকেই তৈরি ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে 2018 সালের দিকে শেখ হাসিনা গভর্নমেন্ট নিজেই অ্যানাউন্স করেছিলেন যে আমরা সব রকমের কোটা তুলে দেব, হ্যাঁ, যাতে মেধার বিকাশ হয়। তারপর 7টা মুক্তিযোদ্ধার ফ্যামিলি, হ্যাঁ, তারা বলেছে, তারা হাইকোর্টে একটা রিট পিটিশন দিয়েছিল এবং দিয়ে বলেছিল যে মুক্তিযোদ্ধা যারা দেশকে স্বাধীন করেছে তাদের এর থেকে বঞ্চিত করা উচিত নয়। তখন হাইকোর্ট একটা ভার্ডিক্ট দিয়ে বলেছে যে না, মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে, এবং সরকারের যে স্ট্যান্ড এর বিরুদ্ধে তারা একটা ঘোষণা মানে ভার্ডিক্ট দিয়েছিল। আচ্ছা, প্রনাউন্স দ্য ভার্ডিক্ট ইন দ্যাট ওয়ে। কোর্ট দিয়েছিল সেটা? হ্যাঁ, কোর্ট দিয়েছিল। তারপর সুপ্রিম কোর্টের ব্যাপারটা কিন্তু অনেকদিন ঝুলেছিল, সঙ্গে সঙ্গে কিন্তু সরকার সুপ্রিম কোর্টে যায়নি। আচ্ছা, এটা একটা ফল্ট ছিল। আচ্ছা, যাই হোক, কিন্তু সরকার কিন্তু মানে কোটা রাখার যে খুব একটা পক্ষপাতী ছিল তা নয়। কিন্তু যখন আন্দোলনটা শুরু হলো, আমি বলবো এই আন্দোলনটা মানে দিস ইজ মানে ইংরেজিতে বলে ইনঅ্যাপ্ট হ্যান্ডলিং অফ দ্য সিচুয়েশন। হ্যাঁ, যে ঘটনাটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারা। হ্যাঁ, তখন যদি আইনমন্ত্রী সেখানে গিয়ে বলতেন যে আমরা তো কথা বলার চেষ্টা করতেন ছাত্র নেতৃত্বদের সঙ্গে, কথা বলার চেষ্টা করেনি প্রথম দিকে, হ্যাঁ, এবং সরকারের যে স্ট্যান্ড সেটাও এক্সপ্লেইন করেনি। হ্যাঁ, আর এর মধ্যে মুজিব কন্যার একটা কথা যে রাজাকাররা কি সেই সংরক্ষণের সুবিধা পাবে, মুক্তিযুদ্ধ পরিবার পাবে না তো কারা পাবে? ইট অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার। একটা আগুন যখন জ্বলতে থাকে তখন এর মধ্যে যদি একটু ফুয়েল দিয়ে দেওয়া হয়, পেট্রোল, কেরোসিন, আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। তো এটা ছিল এরকমই একটা ব্যাপার। তো তাহলে তোমার যে স্ট্যান্ড, তোমরা ছাত্রদের কাছে এক্সপ্লেন করতে পারলে না কেন? কেন একজন মন্ত্রী গিয়ে বললো না যে আসলে ব্যাপারটা এমন নয়, চলো আমরা কথা বলি? এটা কি মানে পারলো না নাকি গুরুত্ব দিল না? সেটাই বলছি, সেটা যে পারলো না এটার কারণ হচ্ছে তাদের সীমাহীন অহংকার, দম্ভ। ক্ষমতায় থেকে এত দম্ভ হয়ে গিয়েছিল তাদের, এবং নিজেরা প্রত্যেকটা মন্ত্রীর মানে
কয়েক হাজার কোটি টাকার মালিক এরা এক একজন। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। আমি কিছুদিন আগে এই কাছাকাছি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার দিকে, আমি স্পেসিফাই করছি না, তো ওখানে এক মন্ত্রীর সঙ্গে আমি কথা বলছি, তারপর আমি খবর নিচ্ছিলাম সাংবাদিকদের কাছে, বলছে 5,000 কোটি টাকার মালিক, 5,000 crore। উনি, হ্যাঁ, তো এইরকম 5,000, 10,000 কোটি, 15,000 কোটি, একজন এমপির সঙ্গে আমার কথা হলো সিলেটের। আচ্ছা, হ্যাঁ, তো উনি আমাদেরকে লাঞ্চও খাইয়েছিলেন। আমরা অনেকজন সাংবাদিক গিয়েছিলাম এর আগে। তো পরে আমি জানলাম যে উনি নাকি 6-7 হাজার কোটি টাকার মালিক, অনেকগুলো চা বাগান টাবাগান ইত্যাদি আছে। তাহলে এই যে রিপ্রেজেন্টেশন, পিপুলস রিপ্রেজেন্টেটিভ, ওয়ার আর দে কামিং ফ্রম? তারা তো সবই উঁচু তলার লোক। কোথায় গ্রাসরুটস থেকে কোথায় এলো? আসলে শিক্ষাবিদদের মধ্যে থেকে কে এলো? আসেনি কেউ। তাহলে এইগুলো এক্সপ্লয়টেশনটাকে বাড়িয়ে দিচ্ছিল। সেটা হচ্ছে ব্যাপার। এবং বাংলাদেশ, মানে ভারত সরকার তো কম বেশি আওয়ামী লীগকে সবসময় পছন্দ করেছে। হ্যাঁ, তো আমি জানি না, বা হয়তো এটাই সত্যি, হ্যাঁ, যে সাংবাদিকরা আমাকে বলেছে যে শেখ হাসিনা শুধু একবার জিতেছিলেন। আচ্ছা, হ্যাঁ, মানে বেগম খালেদা অন্তর্বর্তী সরকার থেকে, তারপর যখন অন্তর্বর্তী সরকার ছিল বলে, এরা নিরপেক্ষ ছিল বলে। হ্যাঁ, কিন্তু এরপরে আর অন্তর্বর্তী সরকার হয়নি, সরকারকে উনি হটিয়ে দিয়েছেন, তারপর ক্ষমতায় আসছেন এরকম। তারপরেও হয়তো এবার মানে পালাবদল হতো না। তো ইনঅ্যাপ্ট হ্যান্ডলিং অফ দ্য সিচুয়েশন, হ্যাঁ, সেটাকে তারা মোকাবেলা করতে পারলো না, তাদের দম্ভের জন্য, তাদের দুর্নীতির জন্য। হ্যাঁ, তারা সেটা করতে পারলো না। পরবর্তীকালে অনেক চেষ্টা করেছে, তখন আর সময় চলে গেছে। এখন দ্বিতীয় প্রশ্নটা আসছে, হ্যাঁ, যে এই জায়গায় কোনো ইন্ধন বা কাউর গ্রুপ, মানে এই বিষটা কি সাম্প্রতিক কিনা, না এটা ব্লুপ্রিন্টটা আগের করা ছিল? এই সম্পর্কে একজন রাশিয়ান ডিপ্লোম্যাট আগেই বলেছিল, হ্যাঁ, বলেছিল যে আমেরিকা কিন্তু হাসিনাকে ছাড়বে না। হ্যাঁ, এবং তারা ক্ষমতায় আসুক বা যাই হোক আসুক, 2 বছর আগে থেকেই তারা একটা কনস্পিরেসি করে চলেছে। আচ্ছা, আমেরিকার ইন্টারেস্টটা কি? আমেরিকা সঙ্গে মূলত এই পৃথিবীর বাজার দখল করার জন্য সবচেয়ে বেশি কম্পিটিশন রয়েছে চীনের সঙ্গে। হ্যাঁ, মোটামুটি ভাবে ভারত তো আমেরিকার পক্ষে ছিল, মানে এই মেরুকরণের প্রশ্নে। ঠিক, একটা ব্যালেন্স রিলেশন ছিল ভারতের সঙ্গে। হ্যাঁ, তো সেই চীনের সঙ্গে নয়, আমেরিকার সঙ্গে একটা ব্যালেন্স রিলেশন ছিল, এরকম ছিল। তো তারা চাইছিল যে চট্টগ্রামে একটা দ্বীপ আছে, এটার নাম হচ্ছে সেন্ট মার্টিন। হ্যাঁ, তো ওই দ্বীপটাতে আমি যাইনি, এর কাছাকাছি আমি গেছি, যে অসাধারণ সুন্দর এই দ্বীপ, এবং সেখানে বায়োডাইভার্সিটির দিক থেকেও, এনভায়রনমেন্টের দিক থেকেও এটা খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, সেখানে খুব বেশি একটা পার্মানেন্ট স্ট্রাকচার নেই। হ্যাঁ, টুরিস্টরাও গিয়ে তাঁবুতে থাকে, কিন্তু ওখানে অনেক রকমের কাঁকড়া আছে, অনেক রকম ব্যাপার আছে। তো সেই জায়গাটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত। সেই জায়গাতে যদি আমেরিকা ঘাঁটি গাড়তে পারে, তাদের মিসাইল টিসাইল ইত্যাদি বসাতে পারে, তাহলে কিন্তু তারা চীনকে অনেকটা থ্রেটের মুখে রাখতে পারে। এবং সেই চেষ্টাটা ওরা অনেক দিন ধরে চালিয়ে যাচ্ছিল। তো সেই দিক থেকে শেখ হাসিনা তাদেরকে 1 ইঞ্চি জমিও দেয়নি। এবং এতে ভারতও খুশি ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে চীনও খুশি থাকার কথা ছিল। হ্যাঁ, চীনও খুশি ছিল। হ্যাঁ, চীনও খুশি ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে আমেরিকা এমন একটা দেশ, তার নিজের দেশে কি প্রবলেম নেই, সে নিজের দেশে অন্যখানে একটা নাক গলানো, মাতব্বরি করা, সরকার ফেলে দেওয়া, দিস দ্যাট থিং, এটা হচ্ছে ওদের কাজ। এটা ওদের কাজ। তো এই যে কিসিঞ্জার মারা গেল কয়েকদিন আগে, কয়েক মাস আগে, তো এর জন্য একটা মানে সিম্বলিক ভাবে কেক কাটা হয়েছিল। তখন মানে দেখাচ্ছিল টাইম ম্যাগাজিন, হ্যাঁ, যে কেকটা যখন কাটলো তখন এর ভেতর থেকে রক্ত বেরোচ্ছে। এই যে কিসিঞ্জারের ফরেন পলিসি কোনো সময় চেঞ্জ হয়নি। তো উনি 200টা দেশে এই রকম অভ্যুত্থান করার চেষ্টা করেছে। অনেকগুলোতে ব্যর্থ হয়েছে, ভিয়েতনামে ব্যর্থ হয়েছে, চিলিতে ব্যর্থ হয়েছে, এবং আবার অনেক জায়গায় মানে সফল হয়েছে। তো এটা হচ্ছে আমেরিকার একটা, যে তুমি যদি আমার বশ্যতা স্বীকার না করো, আমার দাদাগিরি না মেনে নাও, তুমি যদি আমার স্বার্থ
সুরক্ষিত না করতে পারো, আমি তোমাকে ডিস্টেবিলাইজ করব। তো রাশিয়ান যে ডিপ্লোমেট উনি বলেছিলেন যে লিবিয়াতে বা এরকম অনেক জায়গায় ছাত্রদেরকে উস্কে, হ্যাঁ, তারা তাদের মানে ক্ষেত্রটা যখন প্রস্তুত আছে, হ্যাঁ, সেটা দিয়ে ওরা করার চেষ্টা করছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে সরাসরি বাংলাদেশের ছাত্রদের সঙ্গে আমেরিকার কোনো লিঙ্ক ছিল। হ্যাঁ, কিন্তু এই অবস্থাটা যখন তৈরি হলো, সে ছাত্রদেরকে সেইভাবে ঠিক এইভাবে একটা ম্যাসিভ একটা আন্দোলন গড়ে ওঠা কোনো সংগঠিত ব্যানার ছাড়া, হ্যাঁ ঠিক, এবং দেশের বিভিন্ন প্রান্তে ছাত্ররা একই সময়, এটা পেছন থেকে যদি পরিচালনা না করা, একটা কনস্পিরেসি না থাকে, ষড়যন্ত্র না থাকে এবং কাজ পরিচালনা না করা হয়, তাহলে ছাত্রদের পক্ষে সেটা সম্ভব বলে বিশ্বাস হচ্ছে না। বিএনপি তো আগাগোড়া আমেরিকার পন্থী, তো তারাও সেটাকে মানে অনেকভাবে মানে অ্যাডেড ফুয়েল টু দ্যাট, হ্যাঁ, তো এই চেষ্টা করেছে। এখানে একটা জিনিস অবশ্যই জানার আছে আপনার কাছে। দর্শক বন্ধুরা, আমি তার আগে আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা যে বিষয়টা বাংলাদেশের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে আজ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য রয়েছেন। বাংলাদেশের যে এই যে অভ্যুত্থান এবং এটাকে ছাত্র আন্দোলন, কেউ ছাত্র আন্দোলন দেখছেন, কেউ গণভবন লুট দেখছেন, কেউ দেখছেন যারা সংখ্যালঘু রয়েছেন সেখানে তাদের উপর আক্রমণ, কেউ দেখছেন শিল্পী সাহিত্যিক সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। কিন্তু এই সব কিছুর পেছনে কোনো জায়গায় মাঝে মধ্যে মনে হয়, এবং যারা বিশেষজ্ঞরা রয়েছেন ওনারা বলছেন যে এর পেছনে এই যে ব্লু প্রিন্টটা কিন্তু বহু আগের, সেটা এই 5 বছর আগে কোটা বিরোধী আন্দোলনের সেটারও নয়, বা এই 2 মাস আগে কোটা আন্দোলন যেখানে শুরু হয়েছিল সেটাও নয়, সেটা 1971 সালে এই যে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয় তখন থেকে হয়তো পোতা রয়েছে, অনেকেই মনে করেন। জয়ন্তদা, এখানে এই মোহাম্মদ ইউনিসের যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা হবার পেছনে মানে মূল কারণটা কি? উনি তো রাজনীতিবিদ নন, আর তাহলে মানে দেশের পরিচালনার দায়ভার এই মুহূর্তে ওনার কাছে কি করে এলো? ওনার ইতিহাসটা কোন জায়গার? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস একজন মানে পণ্ডিত লোক, হ্যাঁ, কারণ আপনারা দেখবেন যে শশী থারুরও বলেছেন যে হাইলি রেসপেক্টেড একাডেমিশিয়ান। আসলে আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি যে উনি আমেরিকাতে পড়াতেন। হি ওয়াজ এ প্রফেসর ইন অ্যান আমেরিকান ইউনিভার্সিটি। আচ্ছা। তারপর বঙ্গবন্ধু যখন ওখানে ভ্রমণ মানে দেখা হলো ওনার সঙ্গে, তখন বঙ্গবন্ধু বলল যে তোমার মতো ব্রিলিয়েন্ট প্রফেসর, হ্যাঁ, তুমি কেন দেশে এসে পড়াও না? একদম। তো তখন উনি ইয়াং ছিলেন না, কারণ 52 বছর আগেকার কথা, এখন ওনার 85 বছর বয়স। তো তখন উনি বঙ্গবন্ধুর আহ্বানে কিন্তু উনি বাংলাদেশে এসে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াতে শুরু করেন। আচ্ছা। তো চট্টগ্রাম ইউনিভার্সিটিটা হচ্ছে শহর থেকে অনেকটা দূরে। তো উনি যে শহর থেকে যখন যেতেন আর কি পড়াতে, তখন উনি দেখতেন যে গ্রামগুলোতে মানুষের অবস্থা খুবই খারাপ, খুবই দরিদ্র। তখন তাদের উপর মানে একদিক থেকে উনিও দারিদ্র্য নিয়ে যেভাবে অমর্ত্য সেন করেছিলেন, কিন্তু দুটো আলাদা টপিক, হ্যাঁ, দারিদ্র্য নিয়ে কিন্তু উনি গবেষণা এবং ভাবতে লাগলেন। তো এরপর উনি মাইক্রো ফাইন্যান্স, যেটা সারা পৃথিবীতে উনি করেছেন প্রথম, হ্যাঁ, যার জন্যই উনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, শান্তি পুরস্কার। আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু তার থিওরি ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়নি, মানে এরকম, হ্যাঁ, এটা যে এটা শান্তি মানে মানুষের দারিদ্র্যকে যদি মোচন করা যায়, ইকোনমিক্সের জন্য দেওয়া হতো, তাহলে এখানে এটা দেওয়া হচ্ছে শান্তির জন্য। শান্তি পুরস্কার পেয়েছেন। যাই হোক, সেটা অনেকাংশে কাজও করেছে। আচ্ছা। হ্যাঁ, অনেকাংশে এর বিরুদ্ধে অভিযোগও রয়েছে, হ্যাঁ, যে যেভাবে উনি সুদ কালেকশন করেছেন, অনেকে দিতে পারেনি, এর জন্য অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে, তার বিরুদ্ধে কেস হয়েছে ইত্যাদি। যাই হোক, তো এই যে গ্রামীণ ব্যাংকটা, গ্রামীণ ব্যাংকের মূল স্থপতি কিন্তু উনি নয়। আচ্ছা। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকটা প্রথম এরশাদ সাহেবের সময়ে তৈরি হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, এরশাদ স্বৈরাচারী শাসক ছিলেন, কিন্তু তার অনেকগুলো প্ল্যান কিন্তু খুব সুন্দর ছিল। যাই হোক, সেটা আজকের আলোচ্য বিষয় না। আচ্ছা, মানে তাহলে গ্রামীণ ব্যাংক সেই সময়কার, মানে এরশাদের সময়, এরশাদই প্রথম যখন গ্রামীণ ব্যাংক মডেলটা আনলেন, আচ্ছা, তখন এর তো একজন সিইও দরকার। হ্যাঁ, তখন উনি মোহাম্মদ ইউনুসকে চুজ করেছিলেন। আচ্ছা। হ্যাঁ, কিন্তু উনাকে মানে ক্লিনচিট দিয়ে দিয়েছিল, সবকিছু দায়িত্ব ওনাকে দিয়ে দিয়েছিল, যার ফলে সেইটাকে মডেল
বানিয়ে উনি মাইক্রো ক্রেডিট সিস্টেমটাকে চালু করেছিলেন। আচ্ছা। হ্যাঁ, এরকম। তো যাই হোক, পরবর্তীকালে এই সরকারের সঙ্গে নোবেল পাওয়ার পরে ওনারও একটু উচ্চাকাঙ্ক্ষা হলো। দ্বিতীয়ত হচ্ছে সরকারের সঙ্গে তার বিরোধ লেগে গিয়েছিল অনেক আগে থেকেই। আমি বলবো দুপক্ষই দায়ী ছিল সেই দিক থেকে। আমি সব ভেতরের কথাগুলো বলছি না। আচ্ছা। তো দায়ী ছিল। তো উনি আমেরিকার সবসময় ফেভারিট ছিলেন, ভেরি ফেভারিট, ব্লু আইড বয় অফ আমেরিকা। আচ্ছা। উনি ক্লিন্টন যে প্রাক্তন প্রেসিডেন্ট, উনার ক্লাসমেট ছিলেন। আচ্ছা। এরকম। তো সবসময় আমেরিকানরা তাকে খুব পছন্দ করত। যাই হোক, ছাত্র আন্দোলনের যদি ব্লু প্রিন্টে কাজ করে, তারপর ছাত্ররা কিন্তু তাকে একটা মেসেজ পাঠালো। উনিও যে এরকম হচ্ছে এটা জানতেন না, উনি অলিম্পিকে ছিলেন। হ্যাঁ, তো তখন ছাত্ররা বলল যে আপনাকে আমরা সরকার প্রধান হিসেবে চাই। তারপর উনি এলেন। 5 তারিখ তো আউস্টার হলো শেখ হাসিনার। 8 তারিখ উনি দেশে এসে রাত 8টার সময় শপথ নিলেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে। হ্যাঁ, তো এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই সরকার কেমন হবে? এই প্রশ্নটা চলে আসছে যে উনি এখন এই সরকারের মানে সরকার কেমন হবে থেকে আগে একটা প্রশ্ন হচ্ছে, এটা তো অন্তর্বর্তী সরকার। তাহলে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের যে ইতিহাস আমরা দেখি, অন্তর্বর্তী সরকার কিছুদিনের জন্য আসে এবং সেখানে একটা নির্বাচন করায় এবং নির্বাচন করিয়ে যারা রাজনৈতিক দল অংশগ্রহণ করে সেই সংসদীয় রাজনীতিতে, এবং সেখানে একটা সরকার নির্বাচিত হয়। তাহলে এই সরকার, এই অন্তর্বর্তী সরকার, আপনার কি মনে হচ্ছে, কি দেখছেন বা আপনার অভিজ্ঞতা কি বলছে? এই অন্তর্বর্তী সরকার কতদিনের মধ্যে নির্বাচন করাবে? অনেকে বিশেষজ্ঞরা বলছেন আদৌ নির্বাচন করাবেন কিনা সবার নিয়ে সন্দেহ আছে। একটা কথা বলি যে বাংলাদেশের যে সংবিধান আছে, হ্যাঁ, এটার মধ্যে আছে যে একদিনও কোনো অনির্বাচিত সরকার থাকতে পারবে না। আচ্ছা। তো সেই দিক থেকে অনেকে বলছে যে অন্তর্বর্তী সরকার হওয়াটাই তো মানে বেআইনি অ্যাকর্ডিং টু দ্য এক্সিস্টিং কনস্টিটিউশন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তারপর একটা ধারণা দেওয়া হলো যে ম্যাক্সিমাম 6 মাস থাকবে, এবং প্রথম যারা ঢুকেছেন যেমন আসিফ নজরুল, আইনমন্ত্রী, ওর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, কারণ সে তখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। আমরা দুজনে একসঙ্গে পেপার প্রেজেন্ট করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটে। আচ্ছা। আমি কমিউনিকেশনের উপর করেছিলাম আর উনি ওয়াটার শেয়ারিং এর উপর করেছিলেন। যাই হোক, আচ্ছা। তো তখনও কিন্তু তারা বলল যে আমরা তো বেশি দিন থাকবো না, আমরা পরবর্তী সরকার গঠন করব, ইলেকশন হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাছাড়া উনি বললেন যে আমি তো পড়াতে ভালোবাসি, আমি ইউনিভার্সিটিতে পড়াই, সেই জায়গাটা ছেড়ে এসেছি, আমি যতদিন তাড়াতাড়ি হয় চলে যাব। কিন্তু আস্তে আস্তে দেখা গেল ওদের সুখটা পাল্টে যাচ্ছে। হ্যাঁ, মোহাম্মদ ইউনূসের পরে বললেন যে আমরা রিস্ট্রাকচারিং করব, হ্যাঁ, সংস্কার করব, হ্যাঁ, বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ করব। হ্যাঁ, কারণ দ্বিতীয় বিপ্লব সংঘটিত হয়েছে। তারপর অন্যান্য অনেকেই বললেন যে আমরা বলতে পারি না আমরা কবে যাব। কাজে 6 মাস যাওয়ার কোনো আর প্রশ্ন নেই। কেউ বলছে যে আমরা অন্তত 5 বছর থাকবো। একদম। হ্যাঁ, তো আমার মনে হয় 5 বছরই থাকবে ওরা। তাহলে এখন হ্যাঁ, এরকম মনে হচ্ছে। তাহলে এখন এই অন্তর্বর্তী সরকার, কারণ এই অন্তর্বর্তী সরকার যে ছাত্ররা যারা আন্দোলন করেছিল, এখন তারা তো বলেছে যে আমরা, যেটা আপনি শুরুতে বলছিলেন, যে আমরা কাউকে সুবিধা পাইয়ে দিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করিনি। এখন যদি অন্তর্বর্তী সরকার, যেটা বেআইনি আপনি বলছেন কনস্টিটিউশন ওয়াইজ, অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন না করায়, তাহলে সেটা কি দেশের জনগণ বা ছাত্ররা মেনে নেবে বলে মনে করছেন? কারণ মানে রাজনৈতিক দলের নির্বাচিত সরকার থেকে কি অন্তর্বর্তী সরকারের উপর ভরসা বেশি রাখবে মানুষ? এখন প্রশ্ন হচ্ছে যে তারা তো বলছে যে সংবিধানই পাল্টাবো আমরা, কারণ এখানে তো নতুন বিপ্লব হয়েছে, বিপ্লব এসে নতুন মানুষেরা ক্ষমতা দখল করেছে। একদম। তাহলে আমরা সংবিধানটাই পাল্টে ফেলবো। ইতিহাসও তো পাল্টে ফেলছে ওরা, ইতিহাস পাল্টে ফেলতে চাইছে না, ইতিহাস যাই হোক, হ্যাঁ, যে সংবিধান আমরা পাল্টাবো, হ্যাঁ, সেই যে সংবিধান সেটা সবটা আমরা রাখবো না। আচ্ছা, আমরা রিস্ট্রাকচারিং করব, হ্যাঁ, কনস্টিটিউশনকে নতুন ভাবে আমরা তৈরি করব। তো
ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 47 সালে, কনস্টিটিউশন হয়ে সেটা গণপ্রজাতন্ত্র হিসেবে ডিক্লেয়ার করতে 52 থেকে প্রথম নির্বাচন হয়েছিল। 50 হয়েছে কনস্টিটিউশন, 3-4 বছর লেগেছিল সেটা। তো ওখানে তো ওরা এটাও বলতে পারে, তাহলে ওদেরও এই সময়টা লাগতে পারে, মানে ওরা নিতে পারে। এখনো তো কোনো কিছু ওরা ঠিক, ওরা কি করবে সেটা পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে মানে আমি দেখছি যে ওরা অনেকদিন থাকার চেষ্টা করবে। ঠিক, আপাতত নির্বাচন হচ্ছে না এতটুকু তো আমরা ধরে নিতেই পারি। এখন প্রশ্ন হচ্ছে, দেশে পুলিশ তো নেই আপাতত, প্রধানমন্ত্রী থেকে প্রধান বিচারপতি সবাইকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে, দাগী আসামি থেকে শুরু করে সন্ত্রাসবাদীরা যারা জেলে বন্দী ছিল তারা এক হলে পালিয়ে যাচ্ছে, নয়তো তাদেরকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আশপাশে যারা রয়েছে, আমরা ভারতবর্ষে বেশিরভাগ রয়েছি, বাংলাদেশের এই পরিস্থিতির জন্য আমাদের নিরাপত্তাটা কতটুকু হুমকির মুখে, ভারতবর্ষের নিরাপত্তা? একটা হচ্ছে যে জেলগুলো ভেঙে ফেলেছে, হ্যাঁ, ছাত্র আন্দোলনের সময়ে। তো যে জেলগুলো যারা ভেঙেছে তারা মূলত ছাত্ররা নয়, হয়তো কিছু অংশ তাদের যোগ দিয়েছিল। হ্যাঁ, জামাত শিবিরের লোকেরাই এটা বেশি করেছে একদম। হ্যাঁ, ওই যে আমি বলেছিলাম না যে ঘোলা জলে মাছটা ধরার চেষ্টা করছে। হ্যাঁ, আসলে একবার ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আরে ফুটবল খেলা নিয়ে এত ঝামেলা করার কি দরকার, 22 জন আছে, 22টা বল দিলেই হয়ে যায়। হ্যাঁ, তো যে যার বল নিয়ে দৌড়চ্ছে। ব্যাপারটা হচ্ছে এই, নাহলে জেল ভাঙার কি আছে? জেলকে কেন ভাঙতে যাবে ছাত্ররা? আমি তো এটা ইন্টারেস্টটা আমি বুঝতে পারছি না, ঠিক না? যার যেখানে স্বার্থ ছিল সে সেটাই করছে। হ্যাঁ, সেটাই করছে। তো এতগুলো জেল ভেঙে ফেলেছে, তো সেখান থেকে সন্ত্রাসীরা পালিয়ে গেছে, কিছু ধরাও পড়ছে। যে এই যে সন্ত্রাসীরা, এরা কিন্তু ভয়ঙ্কর রকমের সন্ত্রাসী। হ্যাঁ, একদম মানে মুসলিম ফান্ডামেন্টালিস্ট ওরা একদম, এবং ওরা সব সময় চায় যে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করতে। হ্যাঁ, এবং আমার মনে হয় এর জন্যই ভারত সরকার বর্ডারে কিন্তু কড়া নিরাপত্তা দিয়েছে একদম। আপনি দেখেছেন বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের ডিজি, বিএসএফ এর ডিজি, উনি ত্রিপুরায় বসে গেছেন এবং পুলিশের ডিজির সঙ্গে উনি মিটিং করেছেন। হ্যাঁ, তো সেভাবে সতর্ক রাখা হয়েছে। এখন ঢুকতে পেরেছি কিনা বর্ডারে আমি অ্যালার্ট আছি, কিন্তু আমার কতজন বিএসএফ আছে, ঠিক কতজন আছে, কারণ অনুপ্রবেশ তো আমাদের এখানে তো একটা বরাবরের নিয়মিত একটা সমস্যা। আর এই মুহূর্তে হাজার হাজার লোক বলা হচ্ছে সীমান্তে অপেক্ষা করছে ভারতে প্রবেশ করার জন্য, সুযোগ পেলেই ভারতে প্রবেশ করবে। তো সেই জায়গায় এখনো রোহিঙ্গা প্রবেশ করছে, এই সমস্যার মধ্যেও রোহিঙ্গা ধরা পড়ছে, রেলওয়ে স্টেশনে আটক হচ্ছে। তো সেই জায়গায় তো অনুপ্রবেশটা একটা বিরাট বড় সমস্যা। সমস্যা এবং সন্ত্রাসীরা যদি ঢুকে যায় তাহলে তো ভারতবর্ষের নানা জায়গায় সমস্যা করার একদম, সেটা তো করবে। সন্ত্রাসীরা তো আর শরণার্থী হয়ে আসবে না এখানে, সেটা আমাদের থ্রেট। ঠিক, সেটা আমাদের কাছে থ্রেট। এখন যত অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, আমরা আসলে বাংলাদেশের পরিস্থিতি যতই দেখি ততই আরো গভীরে প্রবেশ করতে ইচ্ছে করে। এবং এই যে বিশেষ করে কবে থেকে এর বীজ পোতা হয়েছিল, এখন যেটা মানুষ আগামী দিনের দিকে দেখে, আমরা নিরাপত্তা একটা হুমকির মুখে। নিরাপত্তা অবশ্যই দিল্লি সতর্ক করেছে, সীমান্ত লাগোয়া যে যতগুলো রাজ্য আছে। এখন আগামী দিনে ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্কটাকে কোথায় দেখছেন? 1, কূটনীতিক; 2, আমাদের আমদানি রপ্তানি; 3, সাংস্কৃতিক আদান প্রদান। এই রকম গুলোতে আপনি কোথায় দেখছেন সম্পর্কটা? হ্যাঁ, এটা আমি জানি না এটা কি শেষ প্রশ্ন কিনা। না, শেষ প্রশ্ন নয়, আরো প্রশ্ন আছে, আপনি বলুন। ঠিক আছে, না তাহলে আমি বলছি। প্রথম কথা হচ্ছে, আমি আগেই বলেছি না যে জিওগ্রাফিটা আমাদেরকে দেখতে হবে। আজকে মোহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী মন্দির করেছেন এবং উনি বলেছেন এর আগের দিন হিন্দুরা বিক্ষোভ দেখিয়েছিল, ওরা যে সমস্ত দাবি দাওয়াগুলো করেছিল, ওদের মধ্যে অনেকেই বলেছে এই দাবিগুলো ন্যায্য। হ্যাঁ, এবং সংখ্যালঘুর অধিকারকে নিশ্চিত করতে হবে। এটা একটা পজিটিভ স্টেপ। আচ্ছা, কালকে হিন্দুদের সঙ্গে বা মাইনরিটিস যারা আছে, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি, হ্যাঁ, তাদের সঙ্গে আলোচনা হবে। হ্যাঁ, তারপর আজকেই আমি ঢাকা ট্রিবিউনে একটা খবর দেখেছি, উনি বলেছেন যে ভারতবর্ষ যাতে না ভাবে যে হাসিনা চলে গেছেন বলে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে দেশের ভারতবর্ষের সঙ্গে, সেটা ঠিক নয়। আচ্ছা, তাহলে এটা কেন বলছেন? কারণ মোহাম্মদ ইউনূস পণ্ডিত ব্যক্তি, এতে তো আর কোনো সন্দেহ নেই।
উনি আমাদের বিরোধী হন বা পক্ষের হন, সেটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। তো উনি তো জিওগ্রাফি বোঝেন, উনি অর্থনীতি বোঝেন, ঠিক না, উনি হার্ড রিয়েলিটিটা বোঝেন। তো উনি দেখেছেন যে আমরা আমেরিকাপন্থী হই, যা হই, হ্যাঁ, ভারতকে বাদ দিয়ে কিন্তু হবে না। হ্যাঁ, ঘিরে রেখেছে তো ভারত। হ্যাঁ, ভারত ঘিরে রেখেছে, শুধু তাই নয়, অনেক ভারতের পণ্যের উপর অনেক ডিপেন্ডেন্ট কান্ট্রি। হ্যাঁ, ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওনারাই বলেছেন এখনো 99% জিনিস তো ভারতের উপর ডিপেন্ডেন্ট আমরা। হ্যাঁ, সেই তো সেই জায়গাটাকে অস্বীকার করে আমেরিকা থেকে জিনিসপত্র এনে তো আর হবে না, চীন থেকে এনেও হবে না। হ্যাঁ, তো সেই রিয়েলিটিটা উনি ভালোই বোঝেন, খুবই ভালো বোঝেন। যার ফলে আমি কিন্তু আশাবাদী যে বর্ডার ট্রেড শুরু হয়ে যাবে পুরোদমে। আচ্ছা, আমি এটা একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। আচ্ছা, খুব তাড়াতাড়ি শুরু হবে, আমদানি রপ্তানি শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, এবং মাত্র 2 দিন বন্ধ ছিল, মাত্র 2 দিন বন্ধ ছিল, আমদানি রপ্তানি কিন্তু চলছে, আগের মতো নয়, ব্যাপক হারে নয়, কিন্তু সেটা কম চলছে। হ্যাঁ, তো সেটাও শুরু হবে। কাজেই মোহাম্মদ ইউনূস এখন তার আগে যে একটা বক্তব্য উনি রেখেছিলেন, যেটা উনি বলেছিলেন যে যদি বাংলাদেশকে কোনোভাবে ডিস্টার্ব করা হয় তাহলে ভারতের 7 সিস্টার্স এবং মায়ানমারও কিন্তু সুরক্ষিত থাকবে না। এটা কি মানে তাহলে উনি ওই যারা উগ্রবাদী যারা বাংলাদেশের সেই মুহূর্তে আন্দোলনরত যারা ছিলেন তাদেরকে খুশি করার জন্য বলেছিলেন? কারণ এই বক্তব্য তো ওনার ভারতবর্ষে এসেছে। এটা ইন্ডিয়া টুডেতে একটা ইন্টারভিউতে উনি এই কথাটা বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘ সাংবাদিকতা করতে করতে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই জায়গায় যে যিনি তাকে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা আমি পাইনি। আচ্ছা, হ্যাঁ, যে এই প্রসঙ্গটা এলো কোত্থেকে। আচ্ছা, উনি বলেছেন যদি ভারত ট্রাবল সৃষ্টি করতে চায় বাংলাদেশের ভেতরে, তাহলে ভারতও কিন্তু নিরাপদ থাকবে না। কারণ এই যে চিকেন নেকটা মাত্র 22 কিলোমিটার তার দৈর্ঘ্য, সেটাকে কেটে দিলে পুরো উত্তর পূর্বাঞ্চলটা বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, এবং সেটা অনেকদিন আগে থেকেই একটা চীনের একটা পরিকল্পনা ছিল। হ্যাঁ, যার ফলে আমাদের উগ্রপন্থীদেরকে অনেক সময় চীনারা মদত দিয়েছে, এবং বাংলাদেশকে মানে চট্টগ্রাম যে হিল ট্র্যাক্ট আছে সেটাকে ঘাঁটি করে তারা করেছে। এখন একটু অতীতের হিস্ট্রি আপনি দেখুন, যে ফিজো, হ্যাঁ, বা লালডেঙ্গা, তারা কিন্তু 1950 সালেই কিন্তু চিটাগাং হিল ট্র্যাক্ট থেকে নর্থ ইস্টকে স্বাধীন করার, নাগাল্যান্ডকে স্বাধীন করার, মিজোরামকে স্বাধীন করার চেষ্টা করেছে। আর নিটফল হয়েছে 1 ইঞ্চি জায়গাও ভারতবর্ষ থেকে নিতে পারেনি। হ্যাঁ, যখন চীন অনেক বেশি শক্তিশালী ছিল। হ্যাঁ, কাজে এখন যদি এটা নিয়ে, এটা আমি বলছি না, যদি বাড়াবাড়ি করে আমাদের কিছু লাভ হবে মনে হয়। আচ্ছা, কিছু উল্টো চলে আসবে আরো। হ্যাঁ, না, লাভটা হবে এই যে চিটাগাং হিল ট্র্যাক্ট, ত্রিপুরা থেকে কিছু বড়, এই চিটাগাং হিল ট্র্যাক্টে মানে ভারতবর্ষের যে পার্টিশন হয়েছিল সেটা তো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হয়েছিল, যে অমুসলমানরা ভারতবর্ষে থাকবে। তাহলে পার্টিশনের সময়ে 97.5% ছিল অমুসলমান চিটাগাং হিল ট্র্যাক্ট, একদম, এবং তারা সেখানে ভারতবর্ষের পতাকাও উত্তোলন করেছে। সেই হিস্ট্রি যখন আমি পড়ি, যে সেখানকার যে ডিএম, হ্যাঁ, মানে ডেপুটি কালেক্টর, হ্যাঁ, কালেক্টরও ইংরেজ কালেক্টর, হ্যাঁ, উনিও ভেবেছিলেন যে এটা ভারতবর্ষের সঙ্গেই যাবে। আচ্ছা, ওটাকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখা গেল এটা পাকিস্তানের সঙ্গে, তৎকালীন পাকিস্তান রেডক্লিফ সেটাকে এঁকে দিয়েছে। তো সেটা তো যাওয়ার কথা না। এবং চাকমা বা যাদেরকে জুমো বলা হয়, 10টা উপজাতি কমিউনিটি আছে, হ্যাঁ, তারা বারবারই কিন্তু সেটাকে স্বাধীন করার চেষ্টা করেছে। আচ্ছা, এটার দীর্ঘ ইতিহাসে গিয়ে তো লাভ নেই। আচ্ছা, তাহলে আপনি বলছেন তাহলে সেটা ভারতবর্ষে চলে আসবে? অবশ্যই আসবে। ওরা যদি ইয়ে করে তো ওখানে আমরা কি ইনসার্জেন্টসদেরকে আমরা প্রশ্রয় দেব? এটা তো স্বাভাবিক ভাবে আসবে। সেখানে স্বাধীনতার আন্দোলন হবে। এখনই কি তারা মানে ঠিকঠাক আছে? তাহলে আপনি বলছেন কারণ এই যে চিটাগাং হিল ট্র্যাক্টে প্রায় 48% এখন অনুপজাতি। আচ্ছা, হ্যাঁ, কেন? কারণ জিয়াউর রহমানের সময় ট্রান্সমাইগ্রেশন করে প্লেন্সের লোকদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তারা সবসময় আর্মির কোলাবোরেটর হিসেবে কাজ করেছে। আচ্ছা,
হ্যাঁ, তো এটা অনেক বড় কাজে তারা যে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার হ্যাঁ প্রথম থেকে চেয়ে এসছে, 1947 সন থেকে চেয়ে এসছে। ওকে, জয়দা, এই যে সবকিছু আমরা বুঝলাম আজকে, কিন্তু এই মুহূর্তে এই যে আমেরিকার দখলদারিত্ব নিশ্চয়ই করবে আমেরিকা, এবং আমেরিকা যেটা চেয়েছিল এখন আলটিমেটলি এই যে যদি আমরা পুরো ছকটা দেখি তাই হয়েছে। এখন মোহাম্মদ ইউনূসও রয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে। এখন বর্তমানে যারা সরকারে, অন্তর্বর্তী সরকারে রয়েছে, ইনক্লুডিং মোহাম্মদ ইউনূস, তারা এবার সরকারে বসে যাওয়ার পর, ক্ষমতায় বসে যাওয়ার পর, তারা কতটা আমেরিকার দখলদারিত্ব সহ্য করতে পারবে? ব্যাপারটা হচ্ছে যে এখানে যারা আছে এই সরকারে, মানে ওরাও নিরেট গবেট নয় কিন্তু। একটা হচ্ছে যে হ্যাঁ, যে আমেরিকান ইনফ্লুয়েন্স ওদের মধ্যে কাজ করবে অনেকভাবেই, এবং সেনাবাহিনীও চাইবে না যে স্যাংশন দিক, আমেরিকা যে স্যাংশন ইম্পোজ করে, কারণ সেখানে তো একটা করাপশন শুধু মন্ত্রীরা হয় না, একটা সিস্টেম অফ করাপশন সেখানে তৈরি হয়। তো আমি যতটুকু বুঝেছি যে সেনাবাহিনী তো শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি, হ্যাঁ, উনাকে তড়িপার করে দিয়েছে, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত আমি শুনেছি, কিন্তু 75 তো রিপিটেশনও তো হয়নি না। তো ব্যাপারটা হচ্ছে যে উনি বলেছেন ট্রেটার। তো সেনাবাহিনী কি চায়, তাদের যে পোস্টিংস গুলো হয় আমেরিকায়, তখন তারা অনেক টাকা পায়। আচ্ছা, হ্যাঁ, এগুলো অনেক সব ব্যাপার আছে। তারপরে পিস কিপিং ফোর্স হিসেবে তারা অনেক টাকা আনে। তো তারা তো সেটা বন্ধ করতে চাইবে না। আচ্ছা, হ্যাঁ, কাজেই আমেরিকার সেনাবাহিনীও এর পক্ষে থাকবে, মোহাম্মদ ইউনূসও কম বেশি থাকবে, কিন্তু মোহাম্মদ ইউনূস জিওগ্রাফিটা বোঝে, যেটা আমি আগেই বলেছি, মানে ভারতকে বুঝবে। হ্যাঁ, তাহলে ভারত, হ্যাঁ, তো সেখানে একটা ডিপ্লোম্যাটিক বার্গেনিং চলতে থাকবে। আর আমেরিকাও চাণক্যের দেশ, হ্যাঁ, সেই ডিপ্লোম্যাটিক বার্গেনিংটা ভালোভাবেই করতে পারবে, আর সেও ব্যালেন্স করতে পারবে। আর সেখানে এখন কারণ আমেরিকা তো ভারতবর্ষের যা খুশি ট্রেড দিলে করতে পারছে না, পারছে, এটা ভারতবর্ষে সম্ভব না। আর সেখানে চীনেরও ভূমিকা কি থাকবে সেটাও দেখার বিষয় আছে। চীনের ভূমিকাটা হচ্ছে ব্যাপারটা, এটা মানে শশী থারুর ওইভাবে অ্যানালিসিস করলেন, ওনার সঙ্গেও আমি একমত, যে বলছে যে চীন সেখানে ইন্টারেস্ট প্লে করার চেষ্টা করবে, হ্যাঁ, কিন্তু সে চাইবে না যে ডিস্টেবিলাইজ করতে, কারণ চীনের ইনভেস্টমেন্ট তো আছে ওখানে একদম। কাজেই সে চাইবে যে তার কারখানা বা যা ইনভেস্টমেন্ট আছে টাকাগুলো উঠে আসো, বা আরো মুনাফা আসো। কিন্তু যে ডিস্টারবেন্সটা আমেরিকার হয়ে বা এমনিতে করবে সেটা হচ্ছে আইএসআই। এবং আইএসআই এর কিছু ইনফ্লুয়েন্সও রয়েছে এই আর্মির মধ্যে, জামাত শিবির ওদের কথা চলে। তো সেইখানে এই টেরোরিজমটাকে যদি মানে সেটা একটা মেজর থ্রেট হয়ে আছে। ঠিক, সেটা চ্যালেঞ্জও বটে অবশ্যই। অন্তর্বর্তী সরকারের, মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জও হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা শেষ প্রশ্ন, অজন্তা, অনেক কিছু আছে, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এই গণ অভ্যুত্থানে দেশ হিসাবে বাংলাদেশ হারলো না জিতলো, আপাতত দৃষ্টিতে আপনার কি মনে হয়? ইন্টারেস্টিং। এখন পর্যন্ত প্রথম কথা হচ্ছে যে একটা করাপ্ট গভর্নমেন্ট তো সরেছে। আচ্ছা, হ্যাঁ, মানে যদিও আমি নিজেও আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম ইন্ডিয়ান পার্সপেক্টিভে, আচ্ছা, কিন্তু সত্যকে তো অস্বীকার করা যায় না, এটা তো ঘটনা। তারা করাপ্ট হয়ে পড়েছিল। এখন মোহাম্মদ ইউনূস আছে আর ছাত্ররা আছে, এবং একটা দেখবেন যে মোহাম্মদ ইউনূস সবসময় ছাত্রদেরকে ধরে রাখার চেষ্টা করছে। আচ্ছা, যে প্রফেসর ছাত্রদের, হ্যাঁ, যে আমাকে তোমরা ডেকে এনেছো, আমার কথা না শুনলে আমি চলে যাব। চলে উনি যাওয়ার জন্য আসেননি। আচ্ছা, হ্যাঁ, যদিও ওনার 85 বছর বয়স, এবং ওনার উচ্চাকাঙ্ক্ষা খুবই প্রবল। এখন উনি চাইছেন যে ছাত্রদেরকে দিয়ে একটা নতুন দল তৈরি করতে। আচ্ছা, এই দলটা আওয়ামী লীগেরও বিরোধী, বিএনপিরও বিরোধী, সম্পূর্ণ একটা নতুন দল, মানে নতুন বাংলাদেশের নতুন দল। হ্যাঁ, বাংলাদেশের নতুন দল। মির্জা ফখরুল আহমেদ নাকি যেন, উনি বিএনপির যে মহাসচিব, উনি একটা পোস্ট দিয়ে বলেছেন
যে আমি যা বুঝতে পারছি আমাদের স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে, যে স্বপ্ন আমরা দেখেছিলাম, অর্থাৎ আমরা ক্ষমতায় বসবো, হ্যাঁ, সেটা এত ইজি হবে না। তারপর তারেক রহমান জিয়ার পুত্র, যিনি আমেরিকায় থাকেন, মহা দুর্নীতিবাজ লোক, চোর, সে তার নেতৃত্বও মানতে চাইছে না। বেগম জিয়াও অসুস্থ, এখন বিএনপিতে চাইছে যে তাদের থেকে বিএনপির কন্ট্রোলে আনতে, বলছে যে বিদেশ থেকে কন্ট্রোল করা যাবে না। তো এই যে নতুন দলটা চাইবে দুটোকেই সরিয়ে রাখতে, সরিয়ে তারা একটা নতুন দল করে বাংলাদেশকে শাসন করার চেষ্টা করবে। একদম। তাহলে এখন হচ্ছে এই যে তারা একটা নতুন দল করবে, বাংলাদেশের সংবিধান পাল্টানোর চেষ্টা করবে, তাদের মতো করে বাংলাদেশ গড়বে, নতুন বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে। এখন ইতিহাস বলবে যে সেটা ভালো হচ্ছে না খারাপ, সময় বলবে, সেটা সময় বুঝবে। তারাও আবার আগের মতো করাপ্ট হয়ে পড়বে কিনা, কারণ আমরা যে দেখেছি অনেক মুক্তিযোদ্ধারাই করাপ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাদের তো স্যাক্রিফাইস ছিল, তারপর তারা এত করাপ্ট হলো কি করে? শেখ হাসিনা তো করাপশন করেনি, মানে টাকা চুরি বা এইসব কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে, কিন্তু তার সাঙ্গপাঙ্গরা তো তাই করেছে দলের ভেতরে। মানে ওয়াচ এন্ড ওয়েট, ঠিক এই পলিসি আমাদেরকে নিতে হবে। এবং আমরা দেখব যে আমাদের যে হিন্দুরা এবং সংখ্যালঘুরা কতটুকু নিরাপদ আছে সেখানে, তাদের রুটি রোজগার, লাইভলিহুড, হ্যাঁ, সেটা এনশিওর করা হচ্ছে কিনা। এবং আমরা চাইবো যে ভারতের সঙ্গে ট্রেডস গুলো শুরু হয়ে যায়, সবকিছু হয়ে যায়, সম্পর্ক আগের মতো যেন সবকিছু ঠিকঠাক থাকে। অসংখ্য ধন্যবাদ জয়ন্তদা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আপনি। আর বাংলাদেশের এই ইস্যুতে আমরা পরবর্তী সময়ে আবারও চাইবো আপনাকে, আপনি অবশ্যই নজর রাখবেন, সব খবর রাখবেন। আজকের জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, 1971 সালে বাংলাদেশের বহু বুদ্ধিজীবী, যাদের মধ্যে ছিলেন শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, শিল্পী, কবি, সাহিত্যিক এবং বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর এই যাত্রায়ও সোনার বাংলায় চলছে লেখক, শিল্পী, সাংবাদিকদের উপর আক্রমণ। সমগ্র বাংলাদেশে সংস্কৃতি চর্চার স্থানগুলো আজ আক্রান্ত। যতদূর খবর পাওয়া যায়, এখন পর্যন্ত বাংলাদেশের 22টি জেলা শিল্পকলা একাডেমি ধ্বংস করেছে তালিবানপন্থীরা, ধ্বংস করেছে জাতীয় শিশু একাডেমি, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, মিডিয়া হাউসগুলো ভাঙচুর করা হয়েছে। এই ধরনের বর্বরতা সত্যি নিন্দনীয় এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশের সব খবরে চোখ রাখছি আমরা, তাই দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবরের জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।